ককেশাসে ট্রাম্পের ছক ভেস্তে দিতে ইরানের অঙ্গীকার। আর্মেনিয়া আজারবাইজান চুক্তি নিয়ে ট্রাম্পকে সরাসরি সতর্কবার্তা। ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনির শীর্ষ সহকারীর হুঁশিয়ারি, ভাড়াটে সেনাদের কবরস্থান হবে এই করিডোর। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূ রাজনীতিতে নতুন করে উত্তেজনা জমতে শুরু করেছে ককেসাস অঞ্চলে। ইরান এবার স্পষ্ট জানিয়ে দিল, আজারবাইজান থেকে নাখেচেভান পর্যন্ত আর্মেনিয়ার ভেতর দিয়ে যে মার্কিন সমর্থিত করিডোর তৈরির পরিকল্পনা চলছে তা তারা কোনোভাবেই হতে দেবে না। খামেনির উপদেষ্টা আলী আকবর ভেলাওয়াতি সরাসরি বললেন, ইরান কখনোই কোনো ট্রাম্প স্বত্বাধিকারী করিডোরের অনুমতি নেবে না। তার ভাষায় এই করিডোর হবে ভাড়াটে সেনাদের কবরস্থান। ভেলাওয়াতি আরও সতর্ক করে দেন, এই প্রকল্প আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি এবং আর্মেনিয়ার ভৌগোলিক ঐক্যকেও বিপদে ফেলতে পারে। তবে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় আর্মেনিয়া আজারবাইজান শান্তি চুক্তিকে দীর্ঘস্থায়ী শান্তির পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে স্বীকৃতি দিয়েছে, কিন্তু এর পাশাপাশি তারা স্পষ্ট করে বলেছে, ইরানের সীমান্তের কাছাকাছি যে কোনো বিদেশি হস্তক্ষেপের বিরূপ প্রভাব পড়তে পারে। তেহরান সরাসরি সতর্ক করে দিয়েছে, সীমান্তবর্তী এলাকায় বিদেশি শক্তির হস্তক্ষেপ নেতিবাচক পরিণতি ডেকে আনবে। ইরানের আশঙ্কা, এই পরিকল্পনা আর্মেনিয়াকে বিভক্ত করে দিতে পারে এবং ককেসাসের জ্বালানি সমৃদ্ধ অঞ্চলে নতুন অস্থিরতা সৃষ্টি করতে পারে। তাদের বিবৃতিতে বলা হয়, নিঃসন্দেহে ককেসাস অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এখানকার সব দেশের স্বার্থে। একই সঙ্গে ইরানের শেয়ার করা সীমান্তের পার্শ্ববর্তী এলাকায় যে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপের নেতিবাচক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। এই বিবৃতি এসেছে এমন এক সময়ে যখন আর্মেনিয়া ও আজারবাইজান যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটনের হোয়াইট হাউসে একটি ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষর করেছে। ট্রাম্পের নেতৃত্বে অনুষ্ঠিত এই আলোচনায় ছিল আজারবাইজানের বিতর্কিত নাগোর্নো কারাবাখ অঞ্চল পুনর্দখলের পর দুই দেশের মধ্যে প্রথম সরাসরি শান্তি চুক্তি। চুক্তিটি হোয়াইট হাউসের স্টেট ডাইনিং রুমে স্বাক্ষরিত হয়, যেখানে ট্রাম্পের পাশে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ও আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাসিনিয়ান উপস্থিত ছিলেন। এই চুক্তির মূল লক্ষ্য হল দুই দেশের মধ্যে সব ধরনের লড়াই স্থায়ীভাবে বন্ধ রাখা, বাণিজ্য, ভ্রমণ ও কূটনৈতিক সম্পর্ক খুলে দেওয়া এবং একে অপরের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা সম্মান করা। মার্কিন পক্ষ জানিয়েছে, এই চুক্তির অংশ হিসেবে আর্মেনিয়া ও আজারবাইজান একটি নতুন ট্রানজিট করিডোর তৈরি করবে, যার নাম দেওয়া হয়েছে ট্রাম্প রুট। হোয়াইট হাউস জানিয়েছে, এই করিডোরের একচেটিয়া উন্নয়ন অধিকার মার্কিন যুক্তরাষ্ট্রের থাকবে। এর ফলে জ্বালানি এবং অন্যান্য সম্পদের বৃহত্তর রপ্তানি সহজতর হবে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বিশ্লেষক এবং এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন যে বিতর্কিত পারমাণবিক কর্মসূচি এবং জুন মাসে ইসরায়েলের সাথে 12 দিনের সংঘাতের পর মার্কিন চাপের মুখে ইরানের করিডোরটি বন্ধ করার মতো সামরিক শক্তির অভাব রয়েছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল ট্রাম্প রুট ফর ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড প্রসপেরিটি (TRIPP), যা আজারবাইজানের মূল ভূখণ্ড ও তার নাখচিভান স্বায়ত্তশাসিত প্রদেশকে সংযুক্ত করবে। এই পথটি আর্মেনিয়ার ভূখণ্ডের মধ্য দিয়ে যাবে, যেখানে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বিশেষ অংশীদারিত্ব গড়ে তোলা হবে। ট্রাম্প জানান, এই করিডোরের উন্নয়নে আমেরিকান কোম্পানিগুলো বড় বিনিয়োগ করবে এবং এটি তিন দেশকেই অর্থনৈতিক সুবিধা দেবে। পাহাড়ের নিচে লুকানো স্বপ্ন। ইরানের বিজ্ঞানীরা অটল, যুদ্ধেও নতি শিকার নয়। রাতের আকাশ ছিঁড়ে গর্জে উঠেছিল যুদ্ধ বিমান। 12 দিন ধরে ইরানের আকাশে ইসরায়েলের আগুন নেমে এসেছিল, কিন্তু সেই আগুন পৌঁছাতে পারেনি ইরানের হৃদয়ে। কারণ যাদের নিশানা করা হয়েছিল ইরানের সেরা পারমাণবিক বিজ্ঞানীরা, তারা এখনও জীবিত, এখনও প্রস্তুত। ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ জানায়, ইসরায়েলের টার্গেটে থাকা শতাধিক বিজ্ঞানীর মধ্যে 15 জনের বেশি এখন তেহরানের নিরাপদ ভিলায় বা দেশের উত্তরের উপকূলের সুরক্ষিত স্থানে আশ্রয় নিয়েছেন। তারা পরিবার নিয়ে বিশ্ববিদ্যালয় ছেড়ে গেছেন, তবুও তাদের চোখে ভয়ের ছাপ নেই, বরং জেদ, দৃঢ়তা। সিনিয়র এক ইরানি কর্মকর্তা জানান, আগের পারমাণবিক প্রকল্পে যুক্ত শিক্ষকদের বদলে এখন এমন ব্যক্তিদের নিয়োগ দেওয়া হচ্ছে যাদের সেই কর্মসূচির সঙ্গে কোনো সম্পর্ক নেই, যেন ছায়ার ভেতর থেকে নতুন চারা গজাচ্ছে। ইসরায়েলি বিশেষজ্ঞরা পর্যন্ত দ্য টেলিগ্রাফকে বলেছেন, ইরানের নিহত বিজ্ঞানীদের কাজ চালিয়ে নিতে প্রস্তুত নতুন গবেষকরা।
তারা এই দৃশ্যকে তুলনা করেছেন মৃতদের হাঁটাহাঁটির সঙ্গে, যেন মৃত্যু এসেও কাজ থামাতে পারছে না। এরই মধ্যে এই নতুন প্রজন্মের বিজ্ঞানীদের নিরাপত্তা ঘিরে তেহরান কড়া প্রহরা বসেছে। কিন্তু কারা এই নতুন বিজ্ঞানীরা? তাদের নিরাপত্তা ব্যবস্থা এতটাই কঠোর যে তাদের পরিচয় বা অবস্থান সম্পর্কে কিছুই জানা যায় না। ইরানের শক্তি এখানে, একদল বিজ্ঞানী মারা গেলেও অন্য দল প্রস্তুত, যেন এক অবিরাম স্রোত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন ইরান এখনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করেনি বা আন্তর্জাতিক পরিদর্শন মেনে নেয়নি। তার কথায় ইসরায়েল ইরান সংঘাতের পর ইরানের পারমাণবিক প্রোগ্রাম স্থায়ীভাবে পিছিয়ে গেছে, তবে তারা হয়তো আবার অন্য কোথাও থেকে শুরু করবে। তবে বাস্তব ছবিটা ভিন্ন। সিএসবিএস নিউজ জানায় মার্কিন যুক্তরাষ্ট্র 3টি B-2 বোমারু বিমান ফোর্দো পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এই বিমানে ছিল 6টি বাংকার বাস্টার বোমা, যা পাহাড় কেটে ফেলতে পারে কিন্তু ইরানের মনোবল ভাঙতে পারে না। ফোর্দো ইরানের গর্ব, পাহাড়ের নিচে 300 ফুট গভীরে লুকানো ইউরেনিয়াম সমৃদ্ধি কেন্দ্র। শুধু ফোর্দো নয়, নাতানজ এবং ইস্পাহানের মতো গুরুত্বপূর্ণ স্থাপনাতেও যুক্তরাষ্ট্রের টমাহক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA বলেছে এই হামলার পরেও আশেপাশে তেজস্ক্রিয়তা বাড়েনি। ইরানের পারমাণবিক শক্তি সংস্থা হামলার সত্যতা স্বীকার করলেও জোর দিয়ে বলেছে এতে তাদের উন্নয়ন থামবে না। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন স্যার দাবি করেছেন ইরানের পারমাণবিক প্রোগ্রাম 2 বছর পিছিয়ে গেছে, কিন্তু তেহরান সঙ্গে সঙ্গে সেই দাবি উড়িয়ে দিয়েছে। ইরানের পার্লামেন্ট সদস্য মাহদি মোহাম্মদি স্পষ্ট বলেছেন, আমাদের কাছে কিছুই অপ্রত্যাশিত ছিল না। আমরা কয়েক রাত ধরে এই ফোর্দোতে হামলার অপেক্ষা করছিলাম। কর্মীরা আগেই সরিয়ে নেওয়া হয়েছিল, হামলা হয়েছে কিন্তু বড় কোনো ক্ষতি হয়নি। এই হলো ইরানের কাহিনী, যেখানে পাহাড়ের নিচে শুধু ইউরেনিয়াম নয়, লুকিয়ে আছে এক জাতির স্বপ্ন। বোমা কাঁপিয়েছে মাটি, কিন্তু ভাঙতে পারেনি ইরানের সংকল্প। যুদ্ধ হয়তো আবারও শুরু হবে, আকাশে আগুন জ্বলবে, কিন্তু ইরানের বিজ্ঞান আর সাহস সেটি থাকবে অটল, অবিনশ্বর। এ যেন এক অসমাপ্ত যুদ্ধ। একদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র মনে করছে তারা ইরানকে দুর্বল করে দিয়েছে, অন্যদিকে ইরান এক নতুন ছকে নিজেদের গুটিয়ে নিয়েছে, তাদের শক্তিকে অন্য কোনো দিক থেকে আবার সংগঠিত করছে। গাজার আকাশে আগুন, আঙ্কারার হুঙ্কার, এরদোয়ানের বিস্ফোরক বার্তা ও প্রতিরোধে নতুন স্রোত। গাজার ধ্বংসস্তূপের ভেতর কান্না, আর আকাশে ইসরায়েলি যুদ্ধ বিমানের গর্জন। এই নরক যন্ত্রণার মাঝেই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান যেন বজ্রপাতের মতো আওয়াজ তুললেন। গাজা দখলের পরিকল্পনা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। ফোনের ওপরে ছিলেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। দুই নেতা কথা বললেন গাজার বর্তমান পরিস্থিতি আর ইসরায়েলের হামলা নিয়ে। আঙ্কারা জানিয়ে দিল ফিলিস্তিনের পাশে তারা অবিচল। তুরস্কের প্রেসিডেন্ট শুধু প্রতিশ্রুতি দেননি, তিনি ইঙ্গিত দিয়েছেন ভূ রাজনীতির পাল্টে যাওয়া বাতাসের দিকেও। ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডা, পশ্চিমা দেশগুলো এখন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কথা বলছে। এরদোয়ানের মতে এটা গুরুত্বপূর্ণ এক মুহূর্ত, যা প্রমাণ করছে পশ্চিমা বিশ্বেও ইসরায়েল বিরোধী সমালোচনা বাড়ছে। তুরস্ক শান্তি প্রতিষ্ঠার জন্য তার কূটনৈতিক লড়াই চালিয়ে যাবে। এরই মধ্যে সেই একই সন্ধ্যায় ইস্তানবুলের রাস্তায় নেমে এলো হাজারো মানুষ। হাতে ফিলিস্তিনি পতাকা, কণ্ঠে বজ্রধ্বনি, খুন ইসরায়েল, ফিলিস্তিন ছাড়ো। ফিলিস্তিনের জন্য সহায়তা প্ল্যাটফর্মের ব্যানারে 15টি সংগঠন আয়োজন করেছিল এই মিছিল। বাইজিদ স্কোয়ার থেকে শুরু হয়ে তাই এগোতে থাকে হাজিয়া সোফিয়ার দিকে, যেন ইতিহাস আর বর্তমান একসাথে হাঁটছে। সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীদের ব্যানারে স্পষ্ট বার্তা, গাজার ক্ষুধার্ত মানুষদের জন্য দায়ী ইসরায়েল এবং এই অবরোধের জবাবদিহিতা চাই। কিন্তু এর বাইরে আরও ভয়াবহ তথ্য দিচ্ছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ। মাত্র কয়েক মাসে মৃত্যু যেন সংখ্যার সীমা ছুঁয়ে ফেলেছে। 18 মার্চ থেকে নতুন করে শুরু হওয়া ইসরায়েলের তীব্র হামলায় নিহত হয়েছে অন্তত 9,862 জন ফিলিস্তিনি, আহত 40,809 জন। অক্টোবর 2023 থেকে মোট নিহতের সংখ্যা ছাড়িয়ে গেছে 61,000, আহতের সংখ্যা 1,52,850। আরও করুন অপুষ্টি ও অনাহারে মৃত্যুর সংখ্যা। এই পরিস্থিতিতে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা শুক্রবার অনুমোদন দিয়েছে গাজা শহর দখলের পরিকল্পনা। আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংগঠনগুলোর সঙ্গে সঙ্গেই তীব্র সমালোচনা করেছে। তাদের মতে এটা শুধু আন্তর্জাতিক আইন লঙ্ঘনই নয়, গাজার মানবিক সংকটকে আরও ভয়াবহ করবে এবং যুদ্ধবিরতির আশা শেষ করে দেবে। কিন্তু এই গল্প শুধু গাজার নয়, এটা গোটা অঞ্চলের শক্তির লড়াই।
কারণ গাজার পাশে দাঁড়াতে শুধু তুরস্ক নয়, ইরানও নিজের অবস্থান স্পষ্ট করেছে। তেহরান বহুবার জানিয়ে দিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ ভাঙা যাবে না। হামাস, হিজবুল্লাহ বা গাজার যোদ্ধাদের পেছনে যে অদৃশ্য ঢাল, তার অংশ ইরান। এই কারণেই ইসরায়েলের যে কোনো পরিকল্পনা যতই ভয়ঙ্কর হোক, বাস্তবায়ন এত কঠিন হয়ে পড়ে। গাজায় যুদ্ধ চলছে, আকাশে আগুন জ্বলছে, কিন্তু ইতিহাস বলছে যখন ফিলিস্তিনের পাশে আঞ্চলিক শক্তিগুলো এক হয়ে দাঁড়ায়, তখন আগ্রাসনের সাম্রাজ্য কেঁপে ওঠে। আর হয়তো সেই সময় এখনই। গাজার আকাশে গুলির ঝড়, রাস্তায় মুখোশধারী ছায়া, ইসরায়েলের পূর্ণ দখলের পরিকল্পনাকে খোলা চ্যালেঞ্জ। গাজার ভোর, ধোঁয়ায় ঢেকে আছে রাস্তাঘাট, দূর থেকে ভেসে আসছে বন্দুকের গর্জন আর মানুষের স্লোগান। এই অস্থির মুহূর্তে হঠাৎ হাজির হলো তারা, হামাসের আল কাসাম ব্রিগেডের মুখোশধারী যোদ্ধারা। শুধু যুদ্ধ নয়, তারা এসেছে এক অদ্ভুত কারণে, উদযাপন করতে। আইডিএফের অবরোধে শ্বাসরুদ্ধ গাজায় একদল চোর আর লুটেরাকে দমন করেছে হামাসের বিশেষ বাহিনী অ্যারো ইউনিট। তারপরেই গাজার আল জালা স্ট্রিটে বেরিয়ে এলো তাদের কুচকাওয়াজ। গলিপথ ভরে গেল মানুষে, কেউ হাততালি দিচ্ছে, কেউ পতাকা উড়াচ্ছে, আর আকাশ ফুঁড়ে উঠছে উদযাপনের গুলি। তবে এর পেছনে আছে এক গাঢ় অন্ধকার। 2023 সাল থেকে ইসরায়েলের লাগাতার হামলায় গাজার পুলিশ ব্যবস্থা ভেঙে পড়েছে। আইন শৃঙ্খলা নেই বললেই চলে। লুটপাট, ডাকাতি সবই বেড়েছে কয়েকগুণ। অনেক এলাকায় অভিযোগ উঠেছে ইসরায়েলি বাহিনী নাকি ইচ্ছে করে লুটেরাদের মুক্ত ছাড় দিয়েছে। এর মাঝেই শক্তি প্রদর্শন করছে হামাস। যুক্তরাষ্ট্রভিত্তিক এফডিডি সংস্থার বিশ্লেষক জো ট্রুজম্যানের ভাষায়, ভিডিওতে দেখা যাচ্ছে হামাস প্রকাশ্যে অস্ত্র নিয়ে রাস্তায় টহল দিচ্ছে। এটা প্রমাণ করে যে ইসরায়েল যতই দাবি করুক, হামাসের ক্ষমতা এখন অটুট। ইসরায়েল বারবার বলেছে তারা নাকি গাজায় হামাসের সামরিক ও শাসন ক্ষমতা ধ্বংস করেছে, কিন্তু বাস্তব চিত্র অন্য কথা বলছে। ট্রুজম্যানের মতে, স্থল পরিস্থিতি প্রমাণ করছে হামাস শুধু বেঁচে নেই, তারা সক্রিয়ভাবে লড়ছে এবং জনসমর্থন ধরে রেখেছে। এখনো পর্যন্ত ইসরায়েলের বড় লক্ষ্যগুলো পূরণ হয়নি। সব জিম্মির মুক্তি, হামাসের পূর্ণ পতন এবং গাজা দখল। বরং বিপরীতটা ঘটছে। প্রায় পুরো গাজা জুড়ে হামাস ও মিত্র ফিলিস্তিনি গোষ্ঠীগুলো আইডিএফ এর বিরুদ্ধে লড়াই করছে। এমন পরিস্থিতিতে তেল আবিব নতুন পরিকল্পনা করেছে, গাজা শহর দখল করবে। এই খবর ছড়িয়ে পড়তেই বিশ্ব জুড়ে ক্ষোভ, এমনকি ইসরায়েলের ভেতরে অস্থিরতা। কারণ সাধারণ ইসরায়েলিরা মনে করেন গাজা শহরে সামরিক অভিযান মানে বন্দি জিম্মিদের জীবন ঝুঁকির মুখে ফেলা। আর এই জিম্মিদের নিয়েই এসেছে সবচেয়ে ভয়ঙ্কর টুইস্ট। হামাস নাকি তাদের যোদ্ধাদের গোপন নির্দেশ দিয়েছে, যদি ইসরায়েলি সেনারা জিম্মিদের কাছে পৌঁছায় তবে কাউকে জীবিত রাখা হবে না। গাজায় সামরিক অভিযান সম্প্রসারণের বিকল্প নেই বলে দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জেরুজালেমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজেদের সিদ্ধান্তের সাফাই গিয়ে তিনি বলেন, হামাসকে পরাজিত করে তাদের উদ্দেশ্য পূরণ ছাড়া ইসরায়েলের অন্য কোনো গতি নেই। গাজার পূর্ণ ও স্থায়ী নিয়ন্ত্রণের উদ্দেশ্যে নতুন পরিকল্পনা অনুমোদনের অভিযোগ প্রত্যাখ্যান করে নেতানিয়াহু দাবি করেন, দখল নয়, আমরা গাজাকে মুক্ত করতে চাই। তিনি আরও বলেন, গাজার সশস্ত্র গোষ্ঠীদের নিরস্ত্রীকরণের মাধ্যমে নিরাপত্তা নিয়ন্ত্রণ নিশ্চিত করা তাদের লক্ষ্য। এরপর গাজার শাসনভার ইসরায়েলি বেসামরিক প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে। জুনের সেই রাতটি যেন ইতিহাসের বুক ছিঁড়ে বেরিয়ে আসা এক ভয়াল দৃশ্য। মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে আগুনের লেলিহান শিখা, দীর্ঘদিনে নিভে থাকা শত্রুতা, ইরান আর ইসরায়েলের মধ্যকার সেই দমবন্ধ করা উত্তেজনা হঠাৎই যেন আগ্নেয়গিরির মতো বিস্ফোরিত। ইসরায়েলের বিমান হামলার জবাব আসে বজ্রপাতের গতিতে। তেহরানের ছোড়া মিসাইলগুলো শুধু ইস্পাত নয়, ভেঙে ফেলে অহংকারের দেয়ালও। শক্তিশালী আয়রন ডোম, গর্বের অ্যারো সিস্টেম, এমনকি যুক্তরাষ্ট্রের অতি আত্মবিশ্বাসী থার, সব মিলে গড়ে তোলা প্রতিরক্ষার ছাতা সেদিন ছিন্ন ভিন্ন হয়ে যায়। ইতিহাসে প্রথমবার যুদ্ধক্ষেত্রে যুক্তরাষ্ট্র মোতায়েন করে তাদের সর্বাধুনিক থার্ড সিস্টেম। উদ্দেশ্য ছিল একটাই, মিত্র ইসরায়েলকে রক্ষা করা। কিন্তু ইরানের মিসাইল বৃষ্টি ছিল এমনই তীব্র যেন মরুভূমিতে নেমে আসা এক অগ্নিঝড়। শতাধিক ইন্টারসেপ্টর ছুঁড়ে ফেলার পরেও সেগুলো ফাঁকি দিয়ে মিসাইলগুলো এসে আছড়ে পড়ে ইসরায়েলের বুকে। প্রতিটি থার্ড ইন্টারসেপ্টরের দাম $13 মিলিয়ন, কিন্তু সেই অমূল্য ঢালও ভেদ করে ইরানি আগুন। মাত্র 12 দিনে যুক্তরাষ্ট্র ব্যয় করে ফেলে তাদের ভান্ডারের 1/4 থার্ড ইন্টারসেপ্টর।
মার্কিন যুদ্ধজাহাজ, ভূমধ্য সাগর ও লোহিত সাগরে নোঙর করা, সেগুলোরও এক বিশাল অংশ খরচ হয়ে যায় এই প্রতিরোধ যুদ্ধে। কিন্তু তবুও ইরানি ক্ষেপণাস্ত্রের স্রোত থামানো যায়নি। মিসাইল এসেছিল আকাশ ফুঁড়ে, সমুদ্রের দিগন্ত পেরিয়ে, যেন তেহরানের প্রতিটি উৎক্ষেপণ ছিল এক একটি বার্তা, আমরা থামব না। ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট বলছে, থার্ড সিস্টেম কিছুটা রক্ষা করলেও এই সংঘাত প্রমাণ করেছে যুক্তরাষ্ট্র এখনো প্রস্তুত নয় এমন এক বিশাল আকারের মিসাইল হামলা ঠেকাতে। আর সেটি যদি আসে রাশিয়া বা চীনের মতো শক্তিধর প্রতিপক্ষের কাছ থেকে, তাহলে ছবিটা হবে আরো ভয়ঙ্কর। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের মিসাইল ডিফেন্স প্রজেক্টের পরিচালক টম কারারোর সতর্কতা কানে বাজে। আমরা অবশেষে উপলব্ধি করেছি যুক্তরাষ্ট্রকে তার প্রতিরক্ষামূলক অস্ত্রের ভাণ্ডার আরও বড় করতে হবে। এ যেন শুধু এক যুদ্ধের গল্প নয়, বরং ভবিষ্যতের এক সতর্কবার্তা। মার্কিন কর্মকর্তারাও স্বীকার করছেন, যদি ইরান আবারও একই মাত্রায় মিসাইল হামলা চালায়, কার্যকর প্রতিক্রিয়া জানাতে যুক্তরাষ্ট্রকে গলদঘর্ম হতে হবে। জুনের সেই 12 দিন, ইরান তার ক্ষেপণাস্ত্র বাহিনী আর সেই অদম্য বার্তা। যুদ্ধ শুধু গোলাবারুদের লড়াই নয়, এটি মানসিক প্রাধান্যেরও প্রতিযোগিতা। আর এই অধ্যায়ে তেহরান দেখিয়ে দিয়েছে, আকাশের ঢালও কখনো কখনো ছিদ্র হয়ে যায়। আধুনিক যুদ্ধক্ষেত্রে শুধু প্রযুক্তির ওপর নির্ভর করলেই চলবে না, বরং বিশাল আকারের অস্ত্রের মজুদও গুরুত্বপূর্ণ। এটি আসলে ছিল যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার এক কঠিন পরীক্ষা। একসময় যে যুক্তরাষ্ট্র নিজেদেরকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি মনে করত, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা এই যুদ্ধে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ হলো। এমনকি ইসরায়েলও তাদের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থার মিসাইল প্রায় শেষ করে ফেলেছিল। ইরানের কেরমানের আকাশে তখনও সূর্য ওঠেনি। হঠাৎই মাটি কেঁপে উঠল। মুহূর্তে ঘুম ভাঙল ইরানের দক্ষিণাঞ্চলের মানুষের। রিক্টার স্কেলে মাত্রা 5.1। কিন্তু এই কম্পন শুধু মাটি নয়, কাঁপিয়ে দিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বুকও। প্রশ্ন ছুড়ে দিল এক ধাক্কায়, এটা কি কেবল প্রাকৃতিক ভূমিকম্প, নাকি ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলেছে আর তারই পরীক্ষা চালানো হলো এই জনহীন মরুভূমিতে? এর আগে ইরানের উত্তরাঞ্চল সেমনানে ভূমিকম্প হয়েছিল। সেই এলাকায় রয়েছে ক্ষেপণাস্ত্র কমপ্লেক্স ও স্পেস সেন্টার। এবার দক্ষিণের কেরমানে কাঁপন ধরা পড়ল ঠিক সেই জায়গায় যেখানে ইরানি রিভলিউশনারি গার্ডের একটি শিবির আর ক্ষেপণাস্ত্র মজুদ কেন্দ্র আছে। এ যেন কাকতালীয় নাকি লুকানো এক সংকেত, বুঝে উঠতে পারছে না কেউ। আমেরিকা ও জার্মানির ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থার তথ্য বলছে, কম্পনের উৎসস্থল ভূপৃষ্ঠের প্রায় 10 কিলোমিটার নিচে। বিশেষজ্ঞরা জানেন, ভূমিকম্প হতে পারে প্রাকৃতিক কারণে, কিন্তু মাটির তলায় যদি বড় আকারের বিস্ফোরণ ঘটে, যেমন পারমাণবিক পরীক্ষায় হয়, তাহলেও একই রকম কাঁপন তৈরি হয়। তারা বলেন, পারমাণবিক বিস্ফোরণজনিত কম্পন ও প্রাকৃতিক ভূমিকম্প আলাদা করে বোঝা সম্ভব, কিন্তু প্রমাণ এখনো মেলেনি। তবুও পশ্চিমা মহল বহুদিন ধরে যে অভিযোগ তুলছে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করছে, এই ভূমিকম্পের পর আবারও নতুন করে তা ঘুরে ফিরে আসছে। ঘটনাক্রম সন্দেহ উস্কে দিচ্ছে। গত 13 জুন ইসরায়েল চালিয়েছিল অপারেশন রাইজিং লায়ন, ইরানের বিভিন্ন পরমাণু কেন্দ্র ও সামরিক ঘাঁটিতে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা। এরপর 22 জুন ভোরে আমেরিকার B-2 বোমারু বিমান বোমা বর্ষণ করে ইরানের 3টি পরমাণু কেন্দ্রে। ওয়াশিংটনের দাবি, তাদের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচিতে তেমন ক্ষতি হয়নি। কিন্তু তেহরানের কণ্ঠে ছিল দৃঢ়তা, আমরা আমাদের কর্মসূচি থামাবো না, কারণ এটি শান্তিপূর্ণ। কিন্তু শান্তিপূর্ণতার আড়ালে কি সত্যিই চলছে গোপন প্রস্তুতি? কেরমানের কম্পন কি সেই প্রস্তুতির প্রতিধ্বনি? ইতিহাস বলে ইরান ভূমিকম্প প্রবণ দেশ। বছরে প্রায় 20,000 ভূমিকম্প হয়, যার মধ্যে 15 থেকে 16টির মাত্রা 5-এর ওপরে থাকে। কিন্তু কাকতালীয়ভাবে সামরিক স্থাপনার কাছাকাছি বড় কম্পন, তাও ইসরায়েল ও আমেরিকার হামলার পরপরই, এটা উপেক্ষা করা সহজ নয়। পশ্চিমা মহল শঙ্কিত, ইরান হয়তো ইতিমধ্যেই এমন এক স্তরে পৌঁছে গেছে যেখানে তারা চাইলে কয়েকদিনের মধ্যে অস্ত্র পরীক্ষা চালাতে পারে। আর যদি সত্যি হয়ে থাকে, তবে এর প্রতিধ্বনি শুধু কেরমানেই নয়, পেন্টাগনের মিটিং রুম, তেল আবিবের যুদ্ধকক্ষ, এমনকি রিয়াদের প্রাসাদেও কাঁপন তুলবে। ইরান এখনো চুপ, কিন্তু নীরবতাও এক ধরনের উত্তর। হয়তো আয়াতুল্লাহ খামেনি জানেন, যত কম তারা বলে, তত বেশি দুশ্চিন্তায় ভোগে তাদের শত্রুরা। কেরমানের এই ভূমিকম্প তাই হয়তো কেবল ভূগোলের গল্প নয়, এটি ভূ রাজনীতির নতুন অধ্যায়, যেখানে মাটির নিচের কাঁপন, আকাশের শত্রু আর তেহরানের অবিচল শক্তি মিলেমিশে তৈরি করছে ভবিষ্যতের সবচেয়ে বড় প্রশ্ন। ইরান কি প্রস্তুত হয়ে গেছে পারমাণবিক শক্তি হিসেবে আত্মপ্রকাশের জন্য?
রাতের আকাশে একসময় একসাথে উঠত তাদের ড্রোন। রাশিয়ার যুদ্ধক্ষেত্র আর ইরানের কারখানা যেন একই ছন্দে নিঃশ্বাস নিত। সেই শাহেদ 136 ইরানের প্রযুক্তি, রাশিয়ার যুদ্ধের হাতিয়ার। $1 বিলিয়ন বেশি মূল্যের চুক্তি, কূটনৈতিক মঞ্চে হাত মেলানো, ক্যামেরার সামনে হাসি, সবই যেন এক অবিচ্ছেদ্য বন্ধুত্বের প্রতীক ছিল। কিন্তু আজ সেই বন্ধুত্বে নেমে এসেছে এক অদৃশ্য শীতলতা। যেখানে একসময় ছিল আস্থা, সেখানে এখন লুকিয়ে আছে হিসাব নিকাশের কড়া গাণিতিক সমীকরণ। 2023 সালে স্বাক্ষরিত হয় $1.75 বিলিয়ন মহাচুক্তি। লক্ষ্য 2025 সালের সেপ্টেম্বরের মধ্যে 6000 ড্রোন উৎপাদন, ইরানের নকশায়, রাশিয়ার মাটিতে। কিন্তু পশ্চিমা গোয়েন্দারা বলছে খেলা বদলে গেছে। মস্কো নির্ধারিত সময়ের 1 বছরের আগে শেষ করে ফেলেছে সেই কাজ, আর ইরানের অজান্তেই শুরু করেছে এক নতুন অধ্যায়। আজ আলাবুগার বিশাল কারখানায় রাশিয়া একাই করছে 90% উৎপাদন। ইঞ্জিন থেকে ইলেকট্রনিক, কার্বন ফাইবার থেকে ফিউজেলাস, সবই দেশের ভেতরেই তৈরি। ফলাফল, নতুন রাশিয়ান শাহেদ, আরও বড় ওয়ারহেড, দীর্ঘস্থায়ী ব্যাটারি, উন্নত যোগাযোগ ব্যবস্থা, আর দামও নেমে গেছে নাটকীয়ভাবে। 2022 সালে প্রতিটি ড্রোনের দাম ছিল প্রায় $2 লাখ, এখন সেটি মাত্র 70,000-এ। মাসে তৈরি হচ্ছে গড়ে 550টি ড্রোন, যেন যুদ্ধের আকাশ ভরিয়ে দেওয়ার এক কারখানা। পশ্চিমা বিশ্লেষকদের মতে রাশিয়ার আসল লক্ষ্য ছিল স্পষ্ট, ইরানের কাছ থেকে প্রযুক্তি নিয়ে সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ হওয়া, যাতে ভবিষ্যতে আর কারোর সাথে আলোচনার প্রয়োজন না হয়। তেহরান ধীরে ধীরে হারাচ্ছে চূড়ান্ত পণ্যের উপর নিয়ন্ত্রণ। এই টানাপোড়েন প্রকট হয় গত জুনে, যখন ইরান ইসরায়েল যুদ্ধের 12 দিনের দগদগে স্মৃতি তৈরি হচ্ছিল। অনেকে আশা করেছিল মিত্র হিসেবে রাশিয়া শুধু বিবৃতি নয়, প্রযুক্তি বা গোয়েন্দা সহায়তায়ও এগিয়ে আসবে। রাশিয়া নিজের স্বার্থের বাইরে 1 ইঞ্চি নড়বে না। ইরান অভিযোগ তুলেছে রাশিয়া এখনো প্রতিশ্রুত কিছু প্রযুক্তি সরবরাহ করেনি, এমনকি কিছু অর্থ বকেয়া রেখেছে। তবু ইরানি কূটনীতিকরা বলছেন দীর্ঘমেয়াদী সহযোগিতা থেকে তারা উপকৃত হবে, যেমন সাম্প্রতিক সময়ে রাশিয়ার কাছ থেকে পাওয়া S-400 এয়ার ডিফেন্স সিস্টেম। বর্তমানে রাশিয়া ইরান সম্পর্কের চিত্রটি সহযোগিতা ও প্রতিযোগিতার এক মিশ্রণ। ইরান রাশিয়াকে প্রযুক্তি এবং কারখানা দিয়েছে, কিন্তু বিনিময়ে যা আশা করেছিল তার সবটা পায়নি। উল্টো রাশিয়া নিজের সামরিক শিল্পকে আরও শক্তিশালী করে ভবিষ্যতের জন্য নির্ভরশীলতা কমিয়েছে। তাহলে কি এই চুক্তি শুধু একটি অর্থনৈতিক লেনদেন ছিল, নাকি এর আড়ালে লুকানো ছিল আরও গভীর কোনো সামরিক কৌশল? এই প্রশ্নগুলো এখনো উত্তরের অপেক্ষায়। এই সম্পর্ক বন্ধুত্বের ভাঙন, নাকি হিসাবি মিত্রতার এক স্বাভাবিক ধারা, তা হয়তো সময়ই বলে দেবে। তবে এটি নিশ্চিত যে এই নতুন সমীকরণ মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক ভিন্ন মাত্রা যোগ করবে। কিন্তু প্রশ্ন রয়ে যায়, এটিকে সত্যিই বন্ধুত্বের ভাঙন, নাকি কূটনৈতিক দাবার বোর্ডে হিসাবে মিত্রতার স্বাভাবিক ধারা? আজ রাশিয়া ও ইরানের সম্পর্ক যেন এক সিনেমার দৃশ্য, যেখানে নায়ক খলনায়কের মুখোশ বারবার বদলায়, কিন্তু পর্দার আড়ালে গল্পটা সবসময় শক্তি আর স্বার্থের। বুর্কিনা ফাসো আফ্রিকার বুকে এক ছোট্ট দেশ, যা একসময় ফ্রান্সের উপনিবেশ ছিল। শত শত বছর ধরে লুণ্ঠিত হয়েছে এর খনিজ সম্পদ, আর সাধারণ মানুষের জীবন কেটেছে চরম দারিদ্র্যে। কিন্তু হঠাৎ করেই যেন এক নতুন ভোরের আগমন ঘটেছে। মাত্র 37 বছর বয়সী এক সামরিক নেতা, ইব্রাহিম ট্রাওরে, যিনি নিজের দেশের মানুষকে দারিদ্র্যের অন্ধকার থেকে টেনে তুলে এনেছেন, তিনি এখন পশ্চিমা বিশ্বের রাতের ঘুম কেড়ে নিয়েছেন। 3 বছরেই 1912 বার হত্যা চেষ্টার শিকার হয়েছেন তিনি। ইব্রাহিম ট্রাওরে একজন সাধারণ সৈনিক থেকে দেশের সর্বোচ্চ পদে আসীন হয়েছেন। তিনি এমন একজন নেতা যিনি দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন, যা তার কাজের মধ্য দিয়ে প্রমাণিত। তিনি রাষ্ট্রপতি হওয়ার পরেও কোনো বেতন নেন না, শুধুমাত্র একজন ক্যাপ্টেন হিসেবে তার মাসিক $513 বেতনই গ্রহণ করেন। সামরিক উর্দি তার একমাত্র পোশাক, যা দিয়ে তিনি বোঝাতে চান তিনি জনগণের সেবক, শাসক নন। তার মূল লক্ষ্য ছিল দেশকে বিদেশি প্রভাব মুক্ত করা এবং জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন করা।
কেন তিনি পশ্চিমা বিশ্বের চক্ষুশূল? ইব্রাহিম ট্রাওরে ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক সাহসী পদক্ষেপ নিতে শুরু করেন, যা পশ্চিমা দেশগুলোকে অস্বস্তিতে ফেলেছে। ফ্রান্সের প্রভাব কমানো। প্রথমত, তিনি ফ্রান্সের সেনাবাহিনীকে বুর্কিনা ফাসো থেকে বিতাড়িত করেন। দীর্ঘদিন ধরে ফরাসি সেনারা নিরাপত্তার অজুহাতে সেখানে ঘাঁটি গেড়েছিল, কিন্তু তাদের আসল উদ্দেশ্য ছিল দেশের খনিজ সম্পদ রক্ষা করা। ট্রাওরে এই ভণ্ডামি উন্মোচন করে ফরাসি সেনাদের 1 মাসের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেন। সোনা, লিথিয়াম, ইউরেনিয়াম সহ প্রাচুর্য সম্পদের দেশ বুর্কিনা ফাসো। 1919 থেকে ফ্রান্সের উপনিবেশ ছিল এটি। ফ্রান্স 60 বছরের বেশি সময় ধরে এই দেশটির সম্পদ লুট করেছে, সাধারণ মানুষকে ধ্বংস করেছে, সেনাবাহিনীতে জোর করে পাঠিয়েছে। 1960 সালে স্বাধীন হলেও ফ্রান্সের দখলে ছিল দেশটির অর্থনীতি, রাজনীতি ও নিরাপত্তা। দেশটিতে সেনাবাহিনীর শক্তি ছিল না, তাই ফ্রান্সের সেনারা রক্ষা করে আসছিলেন। এই অবস্থায় দেশের ভেতর জঙ্গিবাদ ও দুর্নীতি বেড়ে গেলেও ফ্রান্সের আগ্রাসন চলতে থাকলো। এখানেই বড় মোড় আসে 2022 সালে, যখন মাত্র 34 বছর বয়সী ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরে ক্ষমতা গ্রহণ করেন। তিনি ফরাসি সেনাদের বুর্কিনা ফাসো থেকে বের করে দেওয়ার নির্দেশ দেন। রাশিয়া, চীন ও তুরস্কের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে, আধুনিক অস্ত্র ও প্রশিক্ষণ আনেন। দেশের সিকিউরিটি, অর্থনীতি ও কৃষিকে নতুন রূপ দেন। অর্থনৈতিক স্বাধীনতা। ট্রাওরে দেশের অর্থনীতিকে স্বাবলম্বী করার জন্য নানা উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি বিদেশি কোম্পানির হাতে থাকা সোনার খনিগুলোকে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন এবং খনিজ সম্পদের উপর সরকারের অংশীদারিত্ব 10 থেকে 12% থেকে 25% উন্নীত করেছেন। এর ফলে সরকারের আয় অনেক বেড়েছে। সিএফএ ফ্রাঙ্ক ত্যাগ। সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো তিনি সিএফএ ফ্রাঙ্ক থেকে বেরিয়ে আসার কথা বলেছেন। এই মুদ্রা ব্যবস্থার মাধ্যমে ফ্রান্স দীর্ঘদিন ধরে 14টি আফ্রিকান দেশের অর্থনীতি নিয়ন্ত্রণ করে আসছে। ট্রাওরে এই ব্যবস্থাকে একটি আধুনিক উপনিবেশবাদ বলে চিহ্নিত করেছেন এবং আফ্রিকান দেশগুলোকে একজোট হয়ে নতুন মুদ্রা চালুর আহ্বান জানিয়েছেন। সামরিক ও কূটনৈতিক সম্পর্ক পরিবর্তন। ট্রাওরে পশ্চিমা দেশগুলোর উপর নির্ভরতা কমিয়ে রাশিয়া, চীন ও তুরস্কের মতো দেশের সঙ্গে সামরিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করছেন। রাশিয়া থেকে তিনি আধুনিক ড্রোন ও সামরিক সরঞ্জাম আমদানি করছেন এবং তাদের প্রশিক্ষকদের দিয়ে নিজ দেশের সেনাবাহিনীকে উন্নত করছেন। বুর্কিনা ফাসোর নতুন সূর্যোদয়। ট্রাওরের নেতৃত্বে মাত্র 2 বছরে বুর্কিনা ফাসোর জিডিপি 17 থেকে 18% বৃদ্ধি পেয়েছে। লক্ষ লক্ষ মানুষ চরম দারিদ্র্য থেকে উঠে এসেছে। দেশের পার ক্যাপিটা ইনকাম $861 থেকে বেড়ে $911 পৌঁছেছে। তিনি কৃষি, অবকাঠামো এবং শিক্ষার মতো মৌলিক খাতে ব্যাপক পরিবর্তন এনেছেন। দেশের রাস্তাঘাট, স্কুল, হাসপাতাল এবং পাওয়ার প্ল্যান্ট তৈরির কাজ দ্রুত গতিতে চলছে, যা স্বাধীনতার 60 বছরেও সম্ভব হয়নি। ইব্রাহিম ট্রাওরে শুধু বুর্কিনা ফাসো নয়, বরং পুরো আফ্রিকার জন্য এক নতুন আশার প্রতীক হয়ে উঠেছেন। যখন পুরো আফ্রিকা তাকিয়ে আছে তার প্রতি, যে দেশের 80% মানুষের ভাগ্য বদলাচ্ছে, অভিযোগ উঠেছে পশ্চিমা দেশগুলো, বিশেষ করে ফ্রান্স, তাকে হত্যা করতে চায়। কারণ ইব্রাহিম ট্রাওরে তাদের উপনিবেশবাদী স্বার্থ ভেঙে দিয়েছে। বুর্কিনা ফাসো এখন ফ্রান্সের হাতের পুতুল নয়, বরং আফ্রিকার স্বাধীনতার নতুন প্রতীক।